নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি নিয়ে এসেছি তোমাদের সামনে অসাধারণ স্বাদের একটি বাঙালি রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমরা গল্প কথাতেও অনেক পড়ে থাকি, সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের গল্পে। আজকে তৈরি করছি অসাধারণ স্বাদের লাউ চিংড়ি। চলো তাহলে দেখে নেওয়া যাক লাউ চিংড়ি আমি কিভাবে তৈরি করছি। দেখো, এখানে কিন্তু লাউ চিংড়িটা তৈরি করার জন্য খুব কচি একটা লাউয়ের দরকার। লাউটা কিন্তু যদি কচি হয় তবেই কিন্তু এর টেস্ট ভালো হবে। আর দেখো, অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি খুব বেশি বড় চিংড়ি মাছটা পাইনি, তবে খুব বেশি ছোটোটাও নয়, ঘুষো চিংড়িটাও নয়। এর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখো, প্রথমেই আমি এখানে চিংড়িটা ভেজে নেব। অবশ্যই কিন্তু রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা হবে খুব ভালো। এবার চিংড়ি মাছগুলো প্রথমেই দেখো দিয়ে দিলাম। আর এখানে দেখছো আমি কিন্তু চিংড়ির মাথাগুলো একটু রেখে দেওয়ার চেষ্টা করেছি। তার কারণ আমার মনে হয় চিংড়ি মাছের মাথাতে কিন্তু বেশি টেস্টটা থাকে, যেহেতু ওখানে ঘিলুটা থাকে। তাই আমার মনে হয় চিংড়ি মাছের মাথাটা ফেলে দিলে ওর টেস্টটা অতটাও থাকে না। দেখো, চিংড়িগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর জানো তো, চিংড়ি একটু ভেজে নিলে এরকম গুটিয়ে একটু বোতামের মতো হয়ে যায়। যাই হোক, চিংড়িটা ভালো করে ভেজে নেব। চিংড়িটি যখন উল্টে পাল্টে খুব ভালো করে একটু লালচে লালচে করে কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবে, যেরকমভাবে আমি দেখাচ্ছি এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন এই চিংড়ি মাছগুলো কিন্তু তুলে নেব। এখন দেখো, চিংড়ি মাছগুলো সমস্ত যখন তোলা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের তেলটা আরও একটু পরিমাণে বাড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দেব কিছু শুকনো মশলা ফোড়ন, আর বাকি মশলা আস্তে আস্তে দেখাবো সবই। দেখতে থাকো রান্নাটা, অবশ্যই আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম, আর এখন দিয়ে দেব দুটো তেজপাতা, আর অল্প একটু 2-4টের মতো লবঙ্গ, আর অল্প একটুখানি দারচিনি। খুব ভালো করে কিন্তু শুকনো মশলাটা ভাজতে হবে। আর অবশ্যই করে কিন্তু এই লবঙ্গগুলোর মুখটা একটু ফাটিয়ে দেবে, নয়তো ফুটে এরকম গায়ে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। যখন শুকনো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর সেন্ট উঠবে, তখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এখন দেখো মশলাটা তৈরি করছি। দিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। সুন্দর করে দেখো এরকম হালকা করে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন বড় সাইজের দুটো টমেটো, সেটাও আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। ইতিমধ্যেই দেখছো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। আর এখানে দেখছো মশলাটা কিন্তু খুব বেশি মিহি করে আমি এটা মিক্সির মধ্যে পেস্ট করে নিই, এরকম একটু দানা দানা করে করেছি। এটা বেশ তেলের সাথে যখন ভাজা হয়ে যাবে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। অবশ্যই করে কিন্তু এরকমভাবেই একটু করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যখন খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধ যখন কেটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালো করে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। পুরো মশলাটা একদম তেল ছেড়ে বেশ শুকনো শুকনো হয়ে আসবে। আর দেখবে টমেটোটা ভাজা হয়ে গেলে অটোমেটিক কিন্তু একটা সুন্দর লালচে কালার আসে। তাই টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু টাইম ধরে গ্যাসের ফ্লেম কম রেখে একটু ভেজে নেব। দেখছো সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু। আর যখন তেল ছেড়ে যাবে, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর অল্প একটু ধনে গুঁড়ো। ব্যাস, আর কিছুই না। মশলার মধ্যে এগুলোই সবই হাফ চামচ করে দিয়েছি। আর হলুদটা, নুনটা কিন্তু পরিমাণ মতো। এখন দেখো মশলাটা আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ভেজে রান্না করে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেখো লাউগুলো কিন্তু আমি খুব বেশি বড় বড় করে কাটিনি, একটু মাঝারি ধরনের করে ডুমো ডুমো করে কেটেছি। আর আমার মনে হয় একবারে মিহি করে লাউ কাটলে কিন্তু লাউ চিংড়ির বেশ টেস্ট ভালো লাগে না, তাই একটু ডুমো ডুমো করে কেটেছি। এখন খুব ভালো করে কিন্তু মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে রান্না করার পালা। তার কারণ যেহেতু লাউ থেকে দেখবে অনেক বেশি জল বেরিয়ে যায়, তাই একদম প্রথম থেকেই জল দেওয়া চলবে না। মশলার সাথে কষতে কষতে গ্যাসের ফ্লেম কম রেখে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে। তাহলেই দেখা যাবে কিন্তু লাউ থেকে অনেক বেশি জল ছেড়ে দেবে। আর যদি খুব বেশি ঝোল তরকারি পছন্দ করো, তাহলে সেক্ষেত্রে অল্প একটু তখন জল দেওয়া যেতেই পারে। এখন দেখো লাউগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা আর সাথে করে যে তেলটা ছিল ওটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পর দেখো এরকমভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতে
অটোমেটিক কিন্তু লাউ থেকে খুব বেশি জল বেরিয়ে যায়, কারণ আমরা জানি লাউ থেকে কিন্তু খুব বেশি জল বের হয়, তাই প্রথমেই কিন্তু জলটা দেওয়া চলবে না। এরকমভাবে রান্না করে নিলেই একদম তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি। একদম খেতে খেতে কিন্তু সেই রূপকথার গল্পে, গোপাল ভাঁড়ের গল্পে চলে যাবে, ঠাকুমার বলা সেই লাউ চিংড়ির গল্প। যাই হোক বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। আর দেখো, রান্নাটা কিন্তু আমি আলু ছাড়া করলাম, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা একটু আলু দিতেও পারো। আজকের মতো এখানেই আসি।